Good morning, dear students. Hope you all are well. Today, welcome to my session. আমরা নিয়ন্ত্রণ অধ্যায়টি পড়ছিলাম। আজকে আমরা নিয়ন্ত্রণের শেষ ভাগ অর্থাৎ চতুর্থ অংশটি নিয়ে আলোচনা করব। নিয়ন্ত্রণের এর আগে আমরা নিয়ন্ত্রণের কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের নীতি এবং নিয়ন্ত্রণ কৌশলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নিয়ন্ত্রণের মৌলিক কিছু পদক্ষেপ এবং নিয়ন্ত্রণের বাজেটারি নিয়ন্ত্রণ এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং বাজেটারি ছাড়া আরেকটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে অবাজেটীয়। বাজেটারিতে আমরা সংখ্যাত্মক প্রকাশ ছিল, অবাজেটীয়তে সংখ্যাত্মক প্রকাশ না। এটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ কিছু সৃজনশীল আপনাদের বাড়ির কাজ আকারে দিয়ে দেব। তো আমরা আলোচনাটি শুরু করছি। প্রথমেই বাজেটারি নিয়ন্ত্রণের মৌলিক কিছু পদক্ষেপগুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দেশ্য নির্ধারণ ও নির্দিষ্টকরণ, অর্থাৎ আপনি কি উদ্দেশ্য নিয়ে আপনার বিজনেসটা শুরু করলেন, এটার একটা অবশ্যই রুলস এবং প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকবে। তো সেই উদ্দেশ্য অনুযায়ী আপনার কাজটা আগাচ্ছে কিনা সেটাই দেখা হলো আমাদের উদ্দেশ্য নির্ধারণ ও নির্দিষ্টকরণ। এবং ওই একটা উদ্দেশ্য নির্দিষ্ট থাকতে হবে যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই বছর 10,000 পিস শার্ট বিক্রি করব। এই উদ্দেশ্যটা নির্ধারণ করলাম এবং নির্দিষ্ট করলাম যে এই ডিজাইন এই কয় পিস এই বছর আমি তৈরি করব। সেই অনুযায়ী আপনি কি করবেন, পরিকল্পনা নেবেন যে কিভাবে আমি পরিকল্পনা করতেছি যে কি ভাবে আমি 10,000 পিস শার্ট উৎপাদন করতে পারি বাজেটারি পদ্ধতিতেই। বাজেটারি সংখ্যাত্মক পদ্ধতিতে আপনার এই পরিকল্পনাটা হইলো যে 10,000 পিস শার্ট আমি এই বছর বানাবো। তো আমার টার্গেট প্রথম 3 মাসে 2,000 পিস বানানো, তারপরে 3 মাসে 4,000 পিস বানানো, তারপরে 2 মাস বা 3 মাসে বাকিগুলা, এভাবে করে করে আপনারা ভাগ করে নেই আমরা। তো নিয়মিত ভাবে আপনি কি করবেন, প্রকৃত ফলাফল পরিমাপ এবং তুলনা করবেন। তো আপনি 3 মাস অন্তর অন্তর, তার মানে আপনি প্রতিনিয়ত ধরেন আপনি স্লটটাকে ভাগ করে নিলেন 3 মাস, এক বছরে 10,000 ভুলে গিয়ে এখন 3 মাসে 2,000 বানাইতে হবে প্রথম 3 মাস। তো 3 মাসে 2,000 এটাকে নিয়েই টার্গেট আপনার। তো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি দেখবেন কয় পিস করে তৈরি হচ্ছে, প্রকৃত কয় পিস হচ্ছে, এবং সেটাকে আপনি আদর্শের সাথে তুলনা করবেন যে আমার সপ্তাহে টার্গেট ছিল এই ধরেন 50 পিস বানাবো, সেই 50 পিস তৈরি হইলো কি হইলো না। তো বিচ্যুতি যদি হয় আমরা আবার এই একই বাজেটারি নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার যদি বিচ্যুতি দেখা দেয় সেই বিচ্যুতিগুলো খুঁজে খুঁজে বের করব এবং সেগুলা সংশোধন করার চেষ্টা করব যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে এইগুলা সংশোধন করব। এবং সেগুলো অবশ্যই কি হবে, পর্যবেক্ষণ প্রতিনিয়ত হবে এবং তত্ত্বাবধান থাকতে হবে। ম্যানেজারকে অবশ্যই সেটা পর্যবেক্ষণ করতে হবে এবং ম্যানেজার অবশ্যই সেটা তত্ত্বাবধান করবে। এটা পুরাটাই একটা বাজেটারি নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এই বাজেটারি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনি আদর্শ একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া গড়ে তুলতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য একটা আদর্শ পরিকল্পনা হবে। বাজেটারি কন্ট্রোলটাই কিন্তু এখন বেশি ব্যবহৃত হয় প্রতিটা প্রতিষ্ঠানের, প্রতিটা প্রতিষ্ঠানেই বাজেটারি কন্ট্রোলটা ব্যবহার হয়। এই বাজেটারি কন্ট্রোলই আপনাকে সাহায্য করে যে আমার নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কি ঠিক মতো সাজানো, এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া যদি ঠিক হয় আপনার প্রতিষ্ঠানে যে বড় উদ্দেশ্য সেটা সুন্দর মতো আগাবে। আপনি যদি বাজেট না করেন, এই বাজেটারি কন্ট্রোল যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান আগাতে পারবে না। প্রতিটা দেশেও কিন্তু বাজেট হয়, আপনারা দেখবেন যে জুন জুলাই মাসে আমাদের গভর্নমেন্ট একটা বাজেট করে দেয়। তো এই বাজেটটা প্রত্যেকটা শিক্ষা খাতে কত খরচ হবে, যাতায়াতে কত, চিকিৎসায় কত, আপনার উন্নয়নের খাতে কত হয়, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেও একটা কিন্তু বাজেট হয়। বাসার যে আর্নিং মেম্বার সে কিন্তু একটা বাজেট করে যে আমরা খাবারের পারপাস এত টাকা এই মাসে খরচ করব, আমরা যাতায়াত পারপাস এত টাকা খরচ করব, আমাদের পড়াশোনার পারপাস এত টাকা খরচ হবে, আমরা যদি এই বছর কোনো উৎসব থাকে তার জন্য একটা বাজেট তৈরি করা হয়, কাকে কাকে উৎসবে গিফট দিব, এই ধরনের কিন্তু একটা বাজেট থাকে। এবং এই বাজেটটাকে আবার নিয়ন্ত্রণ করতে হয় যে কোনো ক্ষেত্রে দেখা গেল যে বাসায় গেস্ট আসবে, আপনাকে ভালো খাবারের আইটেম আনতে হবে, তো খরচ বাইরে যাবে। তো এটাকে আবার কিছুটা বাড়াইলে অন্য জায়গা থেকে কিন্তু আমরা আবার সেটাকে নিয়ন্ত্রণ করে একটা হিসাব নেই বা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করি। তো এই যত ভালো আপনার এই বাজেটটা হবে আপনি কিন্তু তত ভালোই আগাতে পারবেন। ব্যক্তি জীবনেও দেখবেন আপনি যত বাজেট করবেন ততই কিন্তু আপনি আপনার আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ কমে যাবে। কারণ আপনি বাজেট করে চলেন, তো আপনার একটা ফিক্সড ভবিষ্যতে কত খরচ করব, আমি আজকে দিনে কত টাকা খরচ করব সকালে ঠিক করে বেরোলাম, তাহলে কি হবে, আমার কিন্তু
এক্সেস খরচ হয়ে যাবে না। ঠিক আছে, তো বাজেটের কাজটাই কিন্তু এটা, যে এক্সেস কোনো কিছুই বাজেট অ্যালাউ করে না। ওকে, আচ্ছা এতক্ষণ তো আমরা অনেকগুলা নিয়ে আলোচনা করলাম, ভালো জিনিস। এখন বাজেটারি নিয়ন্ত্রণের কিছু অসুবিধাও আছে। যেমন আমরা বলেছিলাম বাজেটটা কি অনুমান নির্ভর। এক বছর গভর্নমেন্টের ক্ষেত্রে 1 বছর আগে গভর্নমেন্ট বলে দেয় যে এই নেক্সট 1 ইয়ার তারা কিভাবে চলবে। তার মানে কিন্তু আজকে আপনি বলে দিচ্ছেন নেক্সট 1 ইয়ার কিভাবে হবে। তো বাজেটটা অনুমান নির্ভর, অনেক ক্ষেত্রে এটা অনুমান। যেমন দেখা গেল, আমরা যদি ফ্যামিলির এক্সাম্পল যেটা আমি বলতেছিলাম, যে আপনি টার্গেট করে রাখছেন এই বছর আপনি খাবারের পারপাস, মানে এই মাসে খাবারের পারপাসে আপনার 10,000 টাকা খরচ আপনার ফ্যামিলির, কিন্তু দেখা গেল এই মাসে গেস্ট আসলো আপনার বাড়িতে বেশি, তাহলে খরচটা কিন্তু বেড়ে গেল। তার মানে কি এই বাজেটটা কিন্তু সঠিক হলো না। আপনি একটা আইডিয়া করে তৈরি করছিলেন, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় নাই। ঠিক আছে, তো এটা একটা অসুবিধা, অনেক সময় অনুমানটা সঠিক নাও হইতে পারে। আচ্ছা, তারপরে কি পরিবর্তনশীল, যেমন আপনি দেখতেছেন করোনার কারণে বিজনেসের পরিবর্তন হয়, বিভিন্ন কারণে ব্যবসায় পরিবর্তন আসতে পারে, সময়ের কারণে পরিবর্তন হয়, চাহিদা অনেক সময় প্রোডাক্টের বেশি থাকে কম থাকে। যেমন আপনি আজ থেকে 6 মাস বা 8 মাস আগে কিন্তু আপনি চিন্তা করেন না এই যে মাস্ক যারা তৈরি করে তাদের ব্যবসাটা এত সুন্দর বা এত ভালো হবে। তো তারা কিন্তু 1 বছর আগে যখন তাদের কোম্পানির বাজেট করছে, তাদের কিন্তু সেল এত টার্গেট করে নাই, কিন্তু হঠাৎ করে সময়ের ও চাহিদার পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবসায় পরিবর্তন হচ্ছে। তো তারা হয়তো বা টার্গেট করছিল বছরে আমরা 10 লাখ পিস মাস্ক সেল করবো, বাট দেখা গেল কি করোনার জন্য তাদের এই সেল 10 কোটিতে যায় ঠেকলো সাপোজ। তো এটা একটা বাজেটারি অসুবিধা। তাহলে আপনার ওইভাবে যদি প্রোডাকশন ক্যাপাসিটি না থাকে, আপনাকে হঠাৎ করে চেঞ্জেস পুরাটাই করতে হচ্ছে। ঠিক আছে, তো পরিবর্তনটা কিন্তু বাজেটের মাধ্যমে বোঝা যায় না, কারণ যেহেতু এটা আগে অনুমান করা হয়ে যায়। বাজেট তৈরির পর দেখা যায় এর নির্ভরতা অনেক বেড়ে গেছে। তো আমরা কি করি, অনেক সময় দেখবেন যে একটা কিছু করা দরকার, যেমন মাস্ট করতেই হবে, কিন্তু করি না, করতেছি না, কারণ দেখা যায় কারণ কি আমার বাজেটে আসে না, বা বাজেট আমরা অনেক সময় বলি আমার বাজেট নাই, কিন্তু আপনি এটা করা উচিত, করলে পরে ভালো হবে প্রতিষ্ঠানের জন্য বা আপনার ব্যক্তি জীবনের জন্য, কিন্তু বাজেট নেই, অর্থাৎ ওইটার উপর আপনি বেশি নির্ভর হয়ে যান, যা অনেক সময় বিজনেসের জন্য ভালো, অনেক সময় বিজনেসের জন্য খারাপ। ধরেন এখন বিজনেসের জন্য সাপোজ ধরেন বিজনেস যারা ওনার তারা চিন্তা করে নাই যে আমাদের এই করোনার যেসব প্রোটেকশন গুলা কিনতে হবে, তো তারা টার্গেট করে রাখলো না আমরা এই পারপাস কোনো খরচ করবোই না। তাতে কি হবে, এটা বরং উল্টা ব্যবসার জন্য কল্যাণ বয়ে আনবে না, এটা ব্যবসার জন্য আরো খারাপ হবে। আবার কি হয়, অনেক সময় আপনি বাজেট তৈরি করেন আপনার ডিপার্টমেন্টে যারা লোকজন তাদের সাথে কথা না বলি, তাতে কি হয়, আপনার আপনি টার্গেট করে রাখলেন 10,000 পিস শার্ট সেল হবে, আপনি মালিক, কিন্তু আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টের যারা লোকজন তারা জানে যে এই শার্ট বছরে 10,000 পিস তৈরি করা যায় না, অনেক, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি তাদের সাথে কথা না বইলা যদি একটা বাজেট তৈরি করে ফেলান, তাহলে কি হবে, এই বাজেটটা ঝামেলার, মানে বাজেটটা সঠিক বাজেট হবে না, অবাস্তব একটা বাজেট তৈরি করে ফেললেন। তো বাজেট অনেক সময় অবাস্তব হয়ে গেলেও বিপদ। তো এই 4টা 5টা সমস্যা বাজেটারি নিয়ন্ত্রণের রয়ে যায়। তো এই বাজেটারি নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যদি যান, তাহলে এই সমস্যাগুলোকে আপনার মাথায় নিয়ে এই সমস্যাগুলোকে চিন্তা করতে হবে কিভাবে দূর করে আগানো যায়। এগুলো এমন না যে এগুলো দূর করতে পারবেন না, আপনি চাইলেই সেগুলোকে এড়িয়ে চলে আপনি এই বাজেটারি নিয়ন্ত্রণটা চালাতে পারেন। আচ্ছা, এবার আমাদের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে বাজেটের অবাজেটীয় নিয়ন্ত্রণ। বা এটা হচ্ছে কিছু এখন আমরা বলেছিলাম বাজেটীয় নিয়ন্ত্রণ ছাড়া আরো কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলিত আছে, যেগুলা বাজেটের সাথে সম্পর্কহীন, মানে সংখ্যাত্মক না, বাজেটের সাথে নাই সেগুলা। যেমন পরিসংখ্যানিক উপাত্ত ও তালিকা, অর্থাৎ পরিসংখ্যানিক বিভিন্ন তথ্য নিয়ে আপনি কিন্তু একটা তালিকা তৈরি করতে পারেন। অভ্যন্তরীণ বিভিন্ন হিসাব নিরীক্ষা ব্যবস্থা, আপনি বাজেট না করেও আপনার প্রতিদিনের হিসাব রাখতে পারেন, প্রতিদিনের হিসাব রাখাও একটা নিয়ন্ত্রণ করা যায়, যে আমার প্রতিদিন আমি 500 টাকা খরচ হচ্ছে, প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে দিন শেষে হিসাব করেন, এটাও করা যায়। তারপরে একটা ব্রেক ইভেন বিশ্লেষণ, সেটা আমরা এর আগেও বলছি, তথ্য যেটা মাধ্যমে আপনি জানতে পারবেন কত পিস বিক্রি করলে আপনি, এখানে একটু বানানটা ভুল হয়েছে, প্রিন্টিং এই টাইপিং এরর হয়েছে। ওকে, এই ব্রেক ইভেনের মাধ্যমে আমরা জানতে পারবো যে কত দ্রুত সে মুনাফা অর্জন করতে পারবে, কয় পিস বিক্রি করলে মুনাফা হবে, এই জিনিসগুলো কিন্তু ব্রেক ইভেন আপনাকে বলে দিবে, সেজন্য বাজেটের দরকার হচ্ছে না। তথ্য নিয়ন্ত্রক, আপনার তথ্য নিয়ন্ত্রক থাকে বিভিন্ন প্রতিষ্ঠানেই, দেখবেন ইনফরমেশন এক্সিকিউটিভ বা ইনফরমার থাকে। তো ইনফরমার কি, তথ্য
গ্রহণ করে, তথ্য রাখতেছে, প্রতিদিনের তথ্য রাখে, প্রতি মাসের তথ্য রাখে, সেটাও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যার জন্য আপনি বাজেট ছাড়াও অবাজেটীয় পদ্ধতিতে কিন্তু তথ্য নিয়েও আপনি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা চালায় যেতে পারেন। উৎপাদিত পণ্যের জীবনচক্র নিয়ন্ত্রণ। আপনাদের মানুষের যেমন একটা জীবনচক্র আছে, শিশু থেকে আস্তে আস্তে আর বালক, বালক থেকে যুবক, যুবক থেকে আর মধ্যবয়সী বৃদ্ধ, একবারে মৃত্যু। ঠিক পণ্যেরও তাই। পণ্যেরও আপনারা মার্কেটিং এর কোর্স গুলাতে এটা, যারা মার্কেটিং করছেন তারা দেখছেন প্রোডাক্ট লাইফ সাইকেল, অথবা ভবিষ্যতে দেখবেন আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল একটা ইয়া, যে এখানেও একটা প্রোডাক্টের জন্ম হয়, জন্মের পরে সেটা ম্যাচুরিটি হয়, অর্থাৎ একটা সময় এসে সে খুব ভালো বিক্রি হয়, একটা সময় এসে ওই প্রোডাক্টটা আর মার্কেটে থাকে না। তো এই জীবন চক্রটাও যদি আপনি দেখেন, এটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যে আপনার নিয়ন্ত্রণ টার্গেট হইলো যে আমি মোটামুটি ভালো স্টেজে বা ম্যাচুরিটি স্টেজ, ম্যাচুরিটি বলতে সবচেয়ে টপ, মানে প্রোডাক্টটা সবচেয়ে ভালো লাইফ পার করতেছে যে স্টেজটা, যেমন আমাদের 25 থেকে 50 বছর, এই সময় আমরা কাজ করি, এই সময় আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে, এই সময়টাকে বলি আমরা কি জীবনের একটা ভালো সময়। ঠিক আছে? তো জীবন চক্রের প্রোডাক্টের জীবনেও সেই ভালো সময়টা আপনি করলেন, যে আপনি জব চাবেন কি প্রোডাক্টটা ওই ভালো সময়টা যাতে অনেক দিন থাকে, যাতে ওই পর্যায়ে আপনি নিয়ন্ত্রণ করে রাখতে চাবেন। তো উৎপাদিত পণ্যের জীবন চক্রটাকেও আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, যে ওইখানে আমি থাকতে চাই দীর্ঘদিন। তো এটা একটা ওয়ে হতে পারে আপনার নিয়ন্ত্রণ প্রক্রিয়া। তো এখানে 5টা পয়েন্ট বললাম: পরিসংখ্যানিক উপাত্ত ও তালিকা, অভ্যন্তরীণ বিভিন্ন হিসাব নিকাশ, ব্রেক ইভেন বিশ্লেষণ, তথ্য নিয়ন্ত্রক ও উৎপাদন জীবনচক্র নিয়ন্ত্রণ করা। তো আজকের লেকচারটি এখানেই শেষ হবে। অল্পই লেকচার ছিল আজকেরটা, খুব ছোট। তো আজকের লেকচারের পর আমাদের নিয়ন্ত্রণ চ্যাপ্টারটি পুরোপুরি শেষ হয়ে গেল। তো নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে দুটো বাড়ির কাজ দিচ্ছি, দুটো সৃজনশীল প্রশ্ন। আপনারা আপনাদের কাছে যার কাছেই যেই পাঠ্য বইটি আছে তার ঠিক পেছনে একদম লাস্টের দিকে দেখবেন বোর্ডের প্রশ্ন আছে। তো সেই বোর্ড প্রশ্ন থেকে আমি 2017 সাল যশোর বোর্ডের 11 নম্বর প্রশ্ন এবং রাজশাহী বোর্ড 2017 সালের 11 নম্বর প্রশ্নটা আপনাদেরকে এইচডব্লিউ আকারে দিচ্ছি। যাদের কাছে এই 17 সালের প্রশ্ন যদি কারো কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি একটা স্ক্রিনশট বা একটা ছবি তুলে কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো আপনারা যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ডের সৃজনশীল প্রশ্ন দুটো লিখবেন, লিখে আমাকে দিবেন, তাহলে আমি আপনাদেরকে সৃজনশীল প্রশ্নটা কিভাবে লিখছেন সেটাও আমি দেখে দিতে পারবো, যাতে আপনাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই রিলেটেড একটা লেকচার দিয়েও আপনাদেরকে আমি সহায়তা করতে পারবো। তো আপনারা দয়া করে যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ডের এই দুটো প্রশ্ন লিখে সাবমিট করবেন। এই সৃজনশীল দুটো যদি আপনারা সাবমিট করেন, সকল চ্যাপ্টারে সৃজনশীল লেখার একটা ওয়ে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকভাবে সৃজনশীল লিখছেন কিনা, যাতে বোর্ড পরীক্ষায় একটা ভালো নম্বর আনতে পারেন। এইভাবেই একটা সৃজনশীল লেখার পদ্ধতি আপনাদেরকে দেখায় দিব। তার আগে আপনারা আপনাদের নিজেদের মতন করে এই দুটা প্রশ্নকে লিখবেন, যতটুকুন আমি লেকচার দিছি আপনাদের বইয়ের সাজেশন সব মিলিয়ে নিয়ে এই দুটা প্রশ্নকে লিখুন, লিখে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।